মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও আম্রকানন স্মৃতিসৌধে শ্রদ্ধা, সাম্প্রদায়িক অপশক্তি মোকাবেলার আহ্বান। কিংবদন্তি কবরই আর নেই, করোনা কেড়ে নিল প্রাণ, বনানী কবরস্থানে অন্তিম শয়ন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় সুনামগঞ্জের অবৈধভাবে পাথর উত্তোলন, প্রভাবশালীদের দিকে অভিযোগের তীর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি ২১ দেশের সংবাদে, আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাম্প্রদায়িক গোষ্ঠীর বিশৃঙ্খলা কঠোরভাবে মোকাবেলা করবে আওয়ামী লীগ, কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে বলেন, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চায় ৭১-এর পরাজিত শক্তি, সাম্প্রদায়িক উস্কানি আর তাণ্ডব চালিয়ে দেশকে পেছনে নিয়ে যেতে চায় তারা। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের সিনিয়র নেতারা এ সময় উপস্থিত ছিলেন। পরে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিতে হবে। এই করোনাকে প্রতিরোধ করা এবং পরাজিত করা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জের মুখোমুখি আছি। স্বাধীনতার চেতনার শত্রু সাম্প্রদায়িকতাকে রুখতে হবে, প্রতিহত করতে হবে, পরাজিত করতে হবে। মূলত এই দুটি চ্যালেঞ্জ এখন আমাদের সামনে। হেফাজতের সাম্প্রতিক তাণ্ডব নিয়ে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সেই সমস্ত সন্ত্রাসীদের কিভাবে ধরা হচ্ছে, আইনের আওতায় আনা হচ্ছে, আইনানুগভাবে তাদের বিচারের সম্মুখীন হতে হবে। এর থেকে তারা ছাড় পাবে না কোনো অবস্থায়, ইনশাল্লাহ। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, মুজিবনগর সরকারের ৪০০ টাকা চাকুরে জিয়ার বিএনপি ইতিহাসকে অস্বীকার করতে চায়। জিয়াউর রহমান এই সরকারের অধীনে ৪০০ টাকা বেতনে চাকুরিরত অবস্থায় তিনি সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন। বিএনপি অনেক কিছুই পালন করে না। বিএনপি বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে না, বিএনপি মুজিবনগর দিবস পালন করে না, বিএনপি ৭ই মার্চ পালন করে না। এটার মধ্য দিয়ে এটি প্রমাণিত হয় তারা ইতিহাসকে অস্বীকার করতে চায়। কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রদ্ধা জানানো শেষে একে একে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে করোনা মহামারীর কারণে মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে সীমিত পরিসরে ছিল শ্রদ্ধা নিবেদনের আয়োজন। সকাল ৬টায় মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের কার্যক্রম সূচনা করেন মেহেরপুরের জেলা প্রশাসক ডক্টর মনসুর আলম খান। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এবং জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন। হেফাজত, জামাত, বিএনপি এরা এক এবং অভিন্ন। হেফাজতের নামে যারা আছে তারা সংবিধানকে তারা মানতে চায় না, তারা জাতীয় সঙ্গীত গাইতে চায় না, তারা জাতীয় পতাকাকে তারা সম্মান করতে চায় না। যারা বাংলাদেশের স্বাধীনতাকে এখনও মনে প্রাণে ধারণ করতে পারে নাই, তারাই শুধুমাত্র এই সংবিধানকে মানতে চায় না। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা অনন্য নাম মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকানন। ঐতিহাসিক স্থানটিকে গুরুত্ব দিয়ে এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ সহ নানা স্মারক স্থাপনা। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ হবে। গ্রামবাসীর সহায়তায় বর্তমান মুজিবনগর স্মৃতিসৌধের স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন করে কয়েকটি চৌকি এনে মঞ্চ তৈরি করা হয়। আসেন জাতীয় ৪ নেতা, সাথে দেশি বিদেশি সাংবাদিক।
শপথ নেন জাতীয় 4 নেতা। 12 আনসার সদস্য গার্ড অব অনার প্রদান করেন। শপথ অনুষ্ঠানের পর স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী হিসেবে ইতিহাসে স্থান করে নেয় মুজিবনগর। ক্যাম্পে কিছু চার পেয়ে খাট ছিল কাঠের, আর গ্রামে থেকে কিছু নিয়ে আমরা ওখানে একটা মঞ্চ তৈরি করি। ওখানে আরও 4টি ভাস্কর্য তৈরি হোক এবং আমাদের 12 জনের সহ এসপি মাহবুব বা সৈয়দ নজরুল সবারই নাম ওখানে স্মরণাক্ষরে লেখা থাক। মুজিবনগরের ইতিহাস সংরক্ষণ ও তা পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে নির্মিত হয়েছে স্মৃতি কমপ্লেক্স। 11 সিঁড়ি ও 23 স্তম্ভের স্মৃতিসৌধ ছাড়াও নির্মাণ হয়েছে বিশাল মানচিত্রে 9 মাস যুদ্ধের বিভিন্ন দৃশ্য। পাশে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ, আনসার সদস্যদের গার্ড অব অনার প্রদান, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, সেক্টর কমান্ডারদের বৈঠক সহ বিভিন্ন সময় পাকিস্তানি বাহিনীর নির্যাতনের দৃশ্য। প্রত্যেকবারই এই দিবসটিকে জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়, কিন্তু এই অনুষ্ঠানটাকে আমরা খুব ভীষণভাবে মিস করব। করোনা পরিস্থিতিতে মুজিবনগর দিবসে এবার নেই কোনো জমকালো আয়োজন। গত বছর থেকে বৈশ্বিক যে করোনা মহামারীর কারণে সেই উৎসবে একটু বাটা পড়েছে। সেই উৎসব মুখর পরিবেশ যেন ফিরে আসে কোভিড-19 মোকাবেলা করে। একদিন অন্ধকার কেটে যাবে, দিনটিতে রাষ্ট্রীয় মূল অনুষ্ঠান পালন হবে মুজিবনগরের আম্রকাননে, এমনটাই প্রত্যাশা সবার। সমর ইসলাম, 21 টেলিভিশন। কিংবদন্তি অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারহা বেগম কবরী আর নেই। টানা 12 দিন করোনার সঙ্গে যুদ্ধ করে হেরে যান বাংলা চলচ্চিত্রের নন্দিত এই অভিনেত্রী। শুক্রবার রাত 12:20 রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকায় চলচ্চিত্রের মিষ্টি মেয়ে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে জানাজা শেষে গার্ড অব অনার প্রদানের পর বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে। আরও জানাচ্ছেন মাসুম আলিসা। সুভাষ দত্তের সুতরাং দিয়ে মিষ্টি মেয়ে কবরীর সিনেমায় অভিষেক 1964 সালে। এর পরের 2 দশকে রংবাজ, নীল আকাশের নিচে, দ্বীপ নেভে নাই, তিতাস একটি নদীর নাম, সুজন সখী, সারেংবউ, ময়নামতি, ঢেউয়ের পর ঢেউ, পরিচয়, দেবদাস, অধিকার, বেঈমান, অবাক পৃথিবী, দ্বীপ নেভে নাইয়ের মতো অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন কিংবদন্তি এই অভিনেত্রী। রূপালী পর্দার মানুষটি আলো ছড়ান রাজনীতি মাঠেও। 2008 থেকে 2013 পর্যন্ত আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। চলচ্চিত্র প্রযোজনা এবং পরিচালনার সাথেও জড়িত ছিলেন তিনি। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মেলা দেরি হয়ে গেল। সম্প্রতি কবরী শেষ করেন তার পরিচালিত সরকারি অনুদানের ছবি এই তুমি সেই তুমি শুটিং। নিজেও অভিনয় করেন এতে। নির্মাতা হিসেবে তার যাত্রা 2006 সালে আয়না সিনেমা দিয়ে। গেল শতকের 60-এর দশকে সেলুলয়েডের পর্দায় আবির্ভূত হয়ে দর্শক হৃদয়ে স্থায়ী আসন করে নেয়া কবরী 2 শতাধিক সিনেমায় আলো ছড়িয়েছেন। কবরী করোনা পজিটিভ হন 5 এপ্রিল। 71 বছর বয়সী নন্দিত অভিনেত্রী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন। করোনা আক্রান্ত হওয়ার পর তার ফুসফুসের মারাত্মক ক্ষতি হয়। অতঃপর অদৃশ্য ভাইরাসের সঙ্গে লড়াইয়ে হেরে যান। তবে মিষ্টি মেয়ে কবরী যুগ যুগ বেঁচে থাকবেন কোটি ভক্তের হৃদয়ে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। করোনা সংক্রমণ ঠেকাতে সারা দেশে 4র্থ দিনের সর্বাত্মক লকডাউন চলছে। ব্যারিকেড দিয়ে চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ, তবে অনেক স্থানে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। রংপুরে শপিং মল, মার্কেট বন্ধ রয়েছে। নগরীর প্রধান সড়কে যান চলাচল কম থাকলেও অলিতে গলিতে রিক্সা, মোটরসাইকেল সহ যান চলাচল বেড়েছে। কাঁচাবাজারে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছে না কেউই। খুলনায় সকল ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, বিপণী বিতান বন্ধ আছে। রাজশাহী নগরীর সব শপিং মল, দোকানপাট বন্ধ রয়েছে। তবে 4র্থ দিনে রাস্তায় বেড়েছে মানুষের চলাচল। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে রয়েছে পুলিশের টহল ও চেকপোস্ট। অন্যদিকে ময়মনসিংহের সর্বত্র কড়াকড়ির মধ্য দিয়ে চলছে লকডাউন। মহানগরীর ব্যক্তিগত গাড়ি, কিছু রিক্সা, ব্যাটারি চালিত অটোরিকশা চলছে। ভোলায় অ্যাম্বুলেন্সের সাইনবোর্ড লাগিয়ে যাত্রী পরিবহন করতে দেখা যায়। এছাড়া অনেক স্থানেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি।
চট্টগ্রামের বাঁশখালীতে চীন ও বাংলাদেশের যৌথ মালিকানাধীন একটি বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শ্রমিক ও বহিরাগতদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে পুলিশ সহ 25 জন। অভিযোগ আছে স্থানীয় জামাত বিএনপি চক্র এই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টিতে ইন্ধন জুগিয়েছে। সকাল 11টায় প্রকল্প এলাকায় কর্মরত স্থানীয় শ্রমিকরা বাইরের উস্কানিতে কর্মরত চীনা নাগরিকদের উপর চড়াও হয়। এ সময় প্রকল্পের বাইরে থেকেও লোকজন এসে সংঘর্ষে যোগ দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাধা দিলে স্থানীয়রা পুলিশের উপর হামলা করে। এ সময় তারা প্রকল্পের ভেতরে ব্যাপক ভাঙচুর করে। পরে পুলিশ বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বাঁশখালীর প্রকল্প এলাকা থেকে টেলিফোনে একুশে টেলিভিশনকে জানান, বিদেশি নাগরিকদের নিরাপত্তা ও আত্মরক্ষায় পুলিশ ব্যবস্থা নিয়েছে। এ সময় 4 জন ঘটনাস্থলে ও 1 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান বলে জানান তিনি। আহত 14 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 30,000 কোটি টাকা ব্যয়ে 1320 মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন হবে আগামী বছরের জুনে। ইতিমধ্যে প্রকল্পের 70% কাজ শেষ হয়েছে। লালমনিরহাটে বিজিবি সদস্যের হাতে দৈনিক জনকণ্ঠ বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহিনকে নির্মমভাবে শারীরিক নির্যাতন ও মাদকদ্রব্য দিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিকরা। দুপুরে শহরের মিশন মোড় এলাকায় প্রেস ক্লাবের উদ্যোগে মৌন মানববন্ধন করেন সাংবাদিকরা। এ সময় দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। গেল শুক্রবার মধ্যরাতে সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহিনকে আটক করে বিজিবির কোলাঘাট বিশেষ ক্যাম্পের কমান্ডার আনোয়ার হোসেন ও তার সঙ্গীরা। পরে আজ দুপুরে তাকে আদালতে তোলা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফাজ উদ্দিন জামিন মঞ্জুর করেন। নিষেধাজ্ঞা অমান্য করেই সুনামগঞ্জের সীমান্তবর্তী ধামাইল চলতি নদীর পাথর উত্তোলন করছে অসাধু চক্র। প্রভাবশালী পাথর খেকোরা প্রতিদিন অবাধে লাখ লাখ টাকার পাথর তুলে নিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নাকের ডগায় একটি সিন্ডিকেট এ কাজ করছে। সুনামগঞ্জ প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। 2020 সালের মার্চ থেকে ধামাইল চলতি নদীতে বালু ও পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। তারপরও এক শ্রেণীর পাথর খেকো প্রকাশ্যে প্রতিদিন কয়েক লাখ টাকার পাথর তুলে নিচ্ছে। এই ডলুরার পাশেই 2টি বিজিবির ক্যাম্প থাকলেও থেমে থাকেনি পাথর খেকোদের তৎপরতা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী কয়েকজনের নেতৃত্বে একটি সিন্ডিকেট 3 থেকে 400 শ্রমিক দিয়ে পাথর উত্তোলন করছে। স্থানীয় হালুয়াঘাট বাজার সহ আশেপাশের বাজারে বিক্রি হচ্ছে অবৈধভাবে উত্তোলন করা পাথর। মাঝে মধ্যে বিজিবি পাথর খেকোদের বিরুদ্ধে অভিযান চালালেও কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না পাথর উত্তোলন। স্থানীয়রা জানান, ডলুরায় শহীদের গণকবর রয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা এই গণকবর ও মেঘালয় পাহাড়ের পাদদেশে ধামাইল চলতি নদীর সৌন্দর্য উপভোগ করতে আসেন। এভাবে বালি ও পাথর উত্তোলন অব্যাহত থাকলে পরিবেশের বিপর্যয় ঘটতে পারে। নদী তীরবর্তী গ্রামগুলো নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিদিন এভাবে নিতেছে আর কি সবাই এখানে এই পাথর, এটা তো হিসাবে বেআইনিভাবে এটা অবৈধই। তারা যখন পাথর খুদাই করে বা বালু উত্তোলন করে তখন কিন্তু এই বালুগুলা কিন্তু আশপাশ থেকে কিন্তু ভরাট হইতেছে আর আস্তে আস্তে নদীর প্রস্থটা বাইরে যাইতেছে। পেড়ো ভাত না দিলে নিষেধ মানে মারা যাবে। গরিব মানুষ হিসেবে তো বাচ্চা কাচ্চা লইয়া নাম নেওয়া ফরে দাও ভাত পাথর কিন্তু আমরা নদীতে কিনি না, আমরা বাড়িতে আইনা দেয় মহিলারা ওইখানে কিনি। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে পরামর্শ করে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। যদি কেউ অবৈধভাবে পাথর এভাবে উত্তোলন করে বা মজুত করে অথবা বিক্রির পায়তারা করে, আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত পাথর খেকোদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন পর্যটক ও স্থানীয়রা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফোর্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও আম্রকানন স্মৃতিসৌধে শ্রদ্ধা, সাম্প্রদায়িক অপশক্তির মোকাবেলার আহ্বান। কিংবদন্তি কবরই আর নেই, করোনা কেড়ে নিল প্রাণ, বনানী কবরস্থানে অন্তিম শয়ান। আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় সুনামগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলন, প্রভাবশালীদের দিকে অভিযোগের তীর।
সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekusher.stv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায়। দেখার আমন্ত্রণ রইল। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।